ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা পড়বো কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি পার্ট 1। তোমরা জানো যে আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট করেছি। বলেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে চার্জ স্থির থাকে, অর্থাৎ তার কোনো গতিবেগ থাকে না, ভেলোসিটি থাকে না। কিন্তু এক্ষেত্রে দেখবো যে চার্জ মুভ করছে, ঠিক আছে। কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি এই টপিকটাকে আমরা মূলত দুটো ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়েছি। আজকে আমরা ওহমস ল, ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টর, রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি এইগুলো পড়বো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে। কারেন্ট কাকে বলে? বলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ অর চার্জ ফ্লো পার ইউনিট টাইম ইন্টারভাল। মানে একক সময়ে কতটা চার্জ ফ্লো হচ্ছে সেটাকেই বলা হয় কারেন্ট, ঠিক আছে। ধরে নাও এই যে একটা কন্ডাক্টর এখানে ছবিতে দেখানো হয়েছে, এই কন্ডাক্টর মধ্যে দিয়ে একক সময় মানে আমরা বলতে পারি 1 সেকেন্ডে, হ্যাঁ 1 সেকেন্ডে কতটা চার্জ যাচ্ছে, কতগুলো চার্জ যাচ্ছে, সেটাই হচ্ছে কারেন্ট, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে। দেখো ইলেকট্রন সবসময় ফ্লো করে নেগেটিভ টু পজিটিভের দিকে, ঠিক আছে, মানে ব্যাটারি যদি লাগানো থাকে। আর কারেন্ট সবসময় ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার অপোজিট দিকে ফ্লো করে, ঠিক আছে। যাই হোক, এর পরেরটা দেখো বলা হচ্ছে ইটস ডিরেকশন ইজ দ্য ডিরেকশন অফ ফ্লো অফ পজিটিভ চার্জ, ঠিক আছে। মানে কি ইলেকট্রন যেদিকে যাচ্ছে আমরা ধরে নেবো তার উল্টো দিকে পজিটিভ চার্জ যাচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জের ফ্লো এর দিকেই হচ্ছে তোমার কারেন্টের দিক, ঠিক আছে। মানে এক কথায় এইটা মনে রাখবে যে ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে কারেন্ট যায়, ঠিক আছে। এরপর দেখো কি বলা হয়েছে, ইটস এসআই ইউনিট ইজ অ্যাম্পিয়ার, ঠিক আছে। এর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, স্কেলার রাশি। তো এরপর দেখো কি আছে, এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ফ্লোয়িং থ্রু আ কন্ডাক্টর মিনস, অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে তার মানে কি, সেটা কি বোঝায় সেটা এখানে বলা হয়েছে। দ্যাট মিনস 6.25 into 10 to the power 18 electrons are entering at one end of or leaving the other end of the conductor in 1 second. তার মানে আমরা যদি বলি যে কোনো একটা কন্ডাক্টরের কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে সেটার মানে কি না, সেটার মানে কন্ডাক্টরটার একদিক থেকে 1 সেকেন্ডে 6.25 into 10 to the power 18 টা ইলেকট্রন হয় ঢুকছে, নইলে এরকমও বলা যেতে পারে যে অপোজিট দিক থেকে 1 সেকেন্ডে এতগুলো ইলেকট্রন বেরোচ্ছে, ঠিক আছে। দুটোই সমান হবে, যতগুলো ঢুকবে ততগুলোই বেরোবে, তার কারণ মাঝে কোনো স্ট্যাটিক হয়ে থেকে যাবে না চার্জ, ঠিক আছে। তো এইভাবে আমরা 1 অ্যাম্পিয়ারকে ডিফাইন করতে পারি। যাই হোক, পরের স্লাইডে যাওয়া যাক। এরপর হচ্ছে ওহমস ল, ঠিক আছে। ওহমস ল কি বলা হয়েছে, আমি ফার্স্টে বাংলায় বলে দিচ্ছি তারপর ইংলিশে বলবো, ঠিক আছে। ওহমস ল যদি আমরা বাংলায় পড়ি তাহলে দেখবো এরকম বলা হচ্ছে যে পরিবাহীর চাপ, তাপ, উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থায় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের হার তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, ঠিক আছে। আমি ইংলিশে বলছি দিয়ে তারপর আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি বলা হলো, ঠিক আছে। এখানে একবার দেখো, if physical conditions like temperature, intensity of light, etc. remains unchanged, then electric current flowing through a conductor is directly proportional to the potential difference across its end, ঠিক আছে। কি বলা হচ্ছে দেখো, এবার এই ছবিটাতে এসো, ছবিটাতে বলা হচ্ছে যে যদি কোনো ধরে নাও এটা একটা পরিবাহীর ছবি আঁকা আছে, ঠিক আছে, অর্থাৎ তার ধরে নাও একটা কন্ডাক্টর পরিবাহীর ছবি আঁকা আছে। বলা হচ্ছে যদি এটাকে আমরা গরম না করি, অর্থাৎ টেম্পারেচার স্থির রাখি, চাপ স্থির রাখলাম, যে আলোটা পড়ছে তার ইন্টেন্সিটিও স্থির রাখলাম, সবকিছু সব যে ভৌত অবস্থাগুলো আছে সেগুলো অপরিবর্তিত রাখছি, ঠিক আছে। তবে এই যে পরিবাহীর মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই যে আই এর মানটা এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে। এবার দেখো বিষয়টাকে বলা হয়েছে কি, যে if V is the potential difference across the ends of the conductor, অর্থাৎ এই কন্ডাক্টরের যদি এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে potential difference V হয়, ঠিক আছে, and I is the current through it, এবং I যদি এটার মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের মান হয়, ঠিক আছে, যেটা দিক হচ্ছে এদিকে মান হয়, then according to Ohm's law, তবে Ohm's law থেকে বলা যায় V varies as I, ওই যে বললাম যে বিভব প্রমেতের সমানুপাতিক কি না এই তড়িৎ প্রবাহ মাত্রাটা, তাই তো, তাহলে V varies as I। এবার আমরা সমানুপাতিক সাইন তুললে একটা কনস্ট্যান্ট আনতে হয়, এই কনস্ট্যান্টটা আমরা আনছি R,
এই আরটাকেই বলা হয় রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর, অর্থাৎ পরিবাহীর রোধ। এইটা এমন একটা ভৌত রাশি যা কি কে প্রকাশ করে না, এই তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আছে, তড়িৎ যে প্রবাহিত হচ্ছে তার সেটাকে বাধা দিচ্ছে, এইটা এই আর রাশি দ্বারা প্রকাশ পায়। ঠিক আছে, তো পরের স্লাইডে যাওয়া যাক। এর পরের স্লাইডে আমরা রেজিস্ট্যান্স বিষয়টাকে আরো ইলাবোরেটলি আলোচনা করব। দেখো, রেজিস্ট্যান্স, the opposition offered by a conductor to flow of current through it is called resistance। ঠিক আছে, দেখো কারেন্ট কি, একটা কন্ডাক্টর আছে, তার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে, যেদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে আমরা বলছি কারেন্ট যাচ্ছে। সেই ইলেকট্রনগুলো ফ্লো হওয়ার সময় যে অনুপরমাণুগুলো আছে সেগুলোর সাথে ধাক্কা খায়, তাই তো? এই যে ধাক্কা খাচ্ছে যার জন্য ইলেকট্রনের গতিবেগ কমে যাচ্ছে, তাই তো, কম ইলেকট্রন ফ্লো হচ্ছে। এই যে কমে যাওয়া, এটার কারণ আমরা বলি রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স আছে বলে, এই বাধা দিচ্ছে বলে, ইলেকট্রনগুলো আটকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে বলে সেই পরিবাহীর রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে যে কন্ডাক্টরের যে ইলেকট্রনের ফ্লো এর যে রেট সেটাকে যা বাধা দিচ্ছে তাই হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার দেখো কি বলা হয়েছে, ইট অ্যারাইজেস ডিউ টু দ্য কলিশনস অফ ড্রিফটিং ইলেকট্রনস উইথ দ্য কোর আয়নস। যে কোর আয়ন গুলো আছে পরিবাহীর মধ্যে তার সাথে এই যে ইলেকট্রন যেগুলো যাচ্ছে তার ধাক্কা লাগার কারণেই রেজিস্ট্যান্স তৈরি হয়। ঠিক আছে, এর এসআই ইউনিট হচ্ছে ওহম। হ্যাঁ, এবার দেখো এই রেজিস্ট্যান্স যেটা আমরা বলছি এটাকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে নন ওহমিক রেজিস্ট্যান্স। ভেরি ইজি। ওহমিক রেজিস্ট্যান্স কারা? যারা ওহমের সূত্র মেনে চলে। ঠিক আছে, অর্থাৎ V = RI, এটাই যারা মেনে চলে। আর নন ওহমিক রেজিস্ট্যান্স কারা? যারা ওহমের সূত্র মেনে চলে না। ঠিক আছে, এক্সাম্পলও এখানে দেওয়া হয়েছে, দেখা যাক। The resistance of such conductors which obey Ohm's law are called ohmic resistance। ঠিক আছে, ফর এক্সাম্পল রেজিস্ট্যান্স অফ ম্যাঙ্গানিন ওয়্যার। যদি আমরা ম্যাঙ্গানিন ওয়্যার নিই তাহলে সেটা কিন্তু বা যে কোনো আমরা যে তার সাধারণত ইউজ করি, তামার তার, এই যে রেজিস্ট্যান্স অফ কপার ওয়্যার, ম্যাঙ্গানিন ওয়্যার, এগুলো ওহমের সূত্রকে মেনে চলে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স। আর নন ওহমিক রেজিস্ট্যান্স কারা? The resistance of such materials which do not obey Ohm's law are called non-ohmic resistance। যারা ওহমের সূত্র মেনে চলে না। কারা মেনে চলে না? রেজিস্ট্যান্স অফ ডায়োড ভালভ। ঠিক আছে, ডায়োড যদি থাকে, আমরা পরবর্তীতে ইলেকট্রনিক্সে পড়বো, দেখবো তারা ওহমের সূত্রকে মেনে চলছে না। ঠিক আছে, রেজিস্ট্যান্স অফ ট্রায়োড ভালভ, সেই ট্রায়োডও তাই, ট্রায়োডও আমরা ইলেকট্রনিক্সে পড়ে পড়বো যে এরা দুজন ওহমের সূত্রকে মেনে চলে না। এরকম অনেক কন্ডাক্টর আছে যেগুলো ওহমের সূত্রকে মেনে চলে না, তাদেরকে বলা হয় নন ওহমিক কন্ডাক্টর। আর এই যে রেজিস্ট্যান্স, তাদের যে রেজিস্ট্যান্স তাকে বলা হয় নন ওহমিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার দেখো এই যে রেজিস্ট্যান্স আমরা বলছি, রেজিস্ট্যান্স আমরা বলেছিলাম যে কিছু আমরা বলে দিলেই হলো না, কতটা হবে রেজিস্ট্যান্স সেটাও আমাদের বলতে হবে। তো সেইটা মাপার যে উপায় সেটা এখানে বলা হয়েছে। The resistance of a conductor is directly proportional to its length। মানে কোন একটা কন্ডাক্টর অর্থাৎ তার যে রোধ সেটা নির্ভর করবে তার লেন্থের উপর, সেটা প্রপোর্শনাল হবে, মানে সমানুপাতিক হবে তার দৈর্ঘ্যে। যত বড় হবে দৈর্ঘ্যে সেই তারের রেজিস্ট্যান্স তত বেশি হবে। ঠিক আছে, যত বড় তার নেবে তার রোধ তত বেশি হবে। and inversely proportional to its cross sectional area। অর্থাৎ কোন মানে ক্রস সেকশনাল এরিয়ার সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়ার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক রোধের মান। ঠিক আছে, মানে কি, যে একটা মোটা কন্ডাক্টর নিয়েছো একই দৈর্ঘ্যের, আর একটা ধরে নাও সরু কন্ডাক্টর নিয়েছো একই দৈর্ঘ্যের, একই জিনিস দিয়ে তৈরি, যদি হয় তাহলে দেখবো মোটা কন্ডাক্টর যেটা তার রোধ কম। ঠিক আছে, তাতে ইলেকট্রন যেতে গিয়ে কম বাধা পাবে। যেমন আমরা দেখি না, মোটা জলের পাইপ দিয়ে বেশি জল যায়, সরু জলের পাইপ দিয়ে কম জল যায়, ঠিক সেরকম মোটা যদি হয় কন্ডাক্টর তাহলে বেশি ইলেকট্রন যাবে, বিষয়টা এরকম, সরু হলে কম ইলেকট্রন যাবে, এইভাবে মনে রাখতে পারো। তো ক্রস সেকশনাল এরিয়ার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই দুটো যে আমরা কথা বললাম যে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং ক্রস সেকশনাল এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক, এই দুটো কথা থেকে আমরা কি লিখতে পারি? তাহলে আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ। এই যে এল এর সাথে সমানুপাতিক আর 1/a এর সাথে, মানে এর সাথে ব্যস্তানুপাতিক, তো আমরা কি লিখতে পারি? আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ, তাই তো? সমানুপাতিক সাইন তুললে একটা কনস্ট্যান্ট আনতে হয়, এটা এখানে আমরা এনেছি রো কনস্ট্যান্টটা। ঠিক আছে, এই রোটা কি? রো হচ্ছে কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি বলা হয় যেটাকে। ঠিক আছে, রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, এর এসআই ইউনিট ইজ ওহম মিটার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ওহম মিটার হচ্ছে এই রেজিস্টিভিটি
বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের এসআই ইউনিট। এরপর আসছে কন্ডাক্টেন্স। এই যে রোধ বা রোধাঙ্ক কি করে, ইলেকট্রিক ফ্লোকে বাধা দেয়, ঠিক আছে। ঠিক সেরকমই আরেকটা ভৌত রাশি আছে যেটা আরো বেশি করে ফ্লো হতে দেয়, মানে যার জন্য ফ্লোটা হয় সেটাকে আমরা কল্পনা করছি যে সেটা ধরে নিচ্ছি আমরা যে কন্ডাক্টেন্স, ঠিক আছে। কন্ডাক্টেন্স কিভাবে পাওয়া যায় না, 1/রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো পরিবাহীর যদি রোধ ধরে নাও আর বলা হলো, তাহলে তার 1/, অর্থাৎ 1/r যদি করো তাহলে তোমরা পেয়ে যাবে কন্ডাক্টেন্স, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ইজ কল্ড কন্ডাক্টেন্স, ঠিক আছে, পরিবাহিতা। এর এসআই ইউনিট হচ্ছে ওহম মিটার ইনভার্স, ঠিক আছে। এবার দেখো স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি, যেমন রেজিস্টিভিটি পড়েছিলাম ঠিক তার উল্টো কন্ডাক্টিভিটি, ঠিক আছে। দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি অফ আ কন্ডাক্টর ইজ কল্ড কন্ডাক্টিভিটি, যা বললাম আর কি। তো ইটস এসআই ইউনিট ইজ মোহ মিটার ইনভার্স, মোহ মিটার ইনভার্স, ঠিক আছে। এটাকে সিমেন্সও বলা হয় থাকে, একটু মনে রাখতে হবে এটা। এরপর দেখো কি বলা হয়েছে, ইন জেনারেল মেটালস আর গুড কন্ডাক্টর, ঠিক আছে, অর্থাৎ যে কোনো ধাতু হচ্ছে ভালো কন্ডাক্টর, সেখানে ফ্রি ইলেকট্রনস থাকে। সিলভার হ্যাজ ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি, অর্থাৎ এই যে পরিবাহিতাঙ্ক, এই জিনিসটা সিলভার অর্থাৎ চাঁদি তার সবচেয়ে বেশি, ঠিক আছে। বাট গ্রাফাইট দো আ নন মেটাল ইজ এ গুড কন্ডাক্টর, অর্থাৎ গ্রাফাইট যদিও ধাতু নয় কিন্তু সেটাও একটা ভালো কন্ডাক্টর, ঠিক আছে। এরপর দেখো কি বলা হচ্ছে, দ্য কন্ডাক্টিভিটি অফ সুপার কন্ডাক্টর ইজ ইনফাইনাইট। সুপার কন্ডাক্টর কাকে বলে, অতি পরিবাহী, ঠিক আছে। অতি পরিবাহী মানে যার রোধ 0। এবার দেখো আমরা বলেছিলাম কি, এ দেখো এখানটায় আমরা বলেছিলাম যে পরিবাহিতা ইকুয়ালস টু 1/r, অর্থাৎ 1/ রোধ। তো রোধ যদি 0 বসাই তাহলে জি আসছে ইনফিনিটি, তাই তো। তো যা এই যে অতি পরিবাহী, যেহেতু রোধ 0 হয় তাদের, সেই জন্য তাদের কন্ডাক্টিভিটি ইনফিনিটি হয়, ইলেকট্রনরা ফ্লো করার সময় কোনো বাধা পায় না। এরপর একটু এক্সট্রা কিছু বলে রাখছি যেটা হয়তো তোমাদের লাগবে না, সেটা হচ্ছে ধরে নাও কোনো একটা মেটাল আছে, সেটাকে আমরা যদি খুবই ঠান্ডা করে দিই তাহলে তার রোধ কমতে 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 একসময় 0 হয়ে যায়, ঠিক আছে। তখন ওই পরিবাহীটাকে বলা হয় অতি পরিবাহী, ঠিক আছে। আর যে উষ্ণতায় ওই রোধটা 0 হয় তাকে বলা হয় সংকট উষ্ণতা, ঠিক আছে। তো তখন সেটা হয়ে যায় সুপার কন্ডাক্টর, অত ঠান্ডা করে দিলে। এখন এই রুম টেম্পারেচারে যদি আমরা সুপার কন্ডাক্টর আবিষ্কার করতে পারি, অর্থাৎ রুম টেম্পারেচারে যেটা রোধ থাকবে না, রোধ 0 হবে, তাহলে আমাদের কারেন্টের অনেক খরচা বেঁচে যাবে। তার কারণ কি, এই রোধের জন্য, এই যে তারগুলো তো রোধ আছে, তো এই রোধের জন্য হিটিং এফেক্টের জন্য কারেন্ট লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তাই তো। তো সেইটা হবে না, ঠিক আছে। তো সেটা এখনো ফিজিক্স আর কি খুঁজছে, যে রুম টেম্পারেচারে সুপার কন্ডাক্টর যার রোধ 0, কন্ডাক্টেন্স ইনফিনিটি। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে রোধ এবং রোধাঙ্ক দুটোই 0 হয়, ঠিক আছে। আর পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক দুটোই কিন্তু ইনফিনিটি হয়, ঠিক আছে। এরপর লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। একাধিক রেজিস্ট্যান্সকে আমরা যদি মানে যোগ করি তাহলে কি তৈরি হবে, মানে তাহলে যে তুল্য রোধ সেটা কত হবে, সেটা হচ্ছে এখানে বের করার পদ্ধতি বলা হয়েছে। ভেরিয়াস রেজিস্ট্যান্স ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম আ নেটওয়ার্ক মেইনলি ইন 2 ওয়েজ। এই যে বিভিন্ন রেজিস্ট্যান্স, এটাকে আমরা দু রকম ভাবে যুক্ত করতে পারি। এক হচ্ছে সিরিজ কম্বিনেশন, দুই হচ্ছে প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। সিরিজ কম্বিনেশন কাকে বলে না, এই যে একটার পর আরেকটা যোগ করেছি, অর্থাৎ একটার যে শেষ প্রান্ত সেটা পরেরটা শুরুর প্রান্তর সাথে যুক্ত, ঠিক আছে, এটাকে বলা হয় সিরিজ সার্কিট, ঠিক আছে, এটা মাথায় রেখো। আর প্যারালাল রেজিস্ট্যান্স কি বলা হয়, যে দুটো রেজিস্ট্যান্স আছে, তার দুটোরই মানে যেটা শুরু সেটাকে আমরা একদিকে বেঁধেছি, আর শেষ সেটাকে আরেকদিকে মানে জয়েন করেছি, তাহলে এই যে কম্বিনেশনটা, এটাকে বলা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। দেখো দুটো রেজিস্ট্যান্স প্যারালালি আছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই ক্ষেত্রে যে R1 R2 আমরা যোগ করেছি, এটা তুল্য রোধ কত হবে, মানে এটার বদলে কত রোধ যদি আমরা লাগিয়ে দিই, একটা রোধ লাগাবো তাহলেই একই ফল পাবো, ঠিক আছে। এই তুল্য রোধ কিভাবে পাওয়া যাবে, সেটার ফর্মুলা হচ্ছে এইটা। In series combination, the equivalent resistance is equal to the sum of resistance of individual conductors, ঠিক আছে। তার মানে কি, যদি তোমাকে এরকম একটা সার্কিট দেয়, দিয়ে বলে যে এটা তুল্য রোধ কত হবে, তাহলে নর্মালি R1 আর R2 যোগ করে দিতে হবে। এরকম যদি আরো থাকে, ধরে নাও এখানে আরো একটা আছে, তারপর আরো আছে, এরকম যদি অনেক থাকে, হ্যাঁ, যতগুলো থাকবে ততগুলো পরপর পরপর যোগ হবে, ঠিক আছে। এটার মান ধরে নাও 2 ওহম, এটার মান ধরে নাও 3 ওহম, তাহলে 2 + 3 5, আবার ধরো এখানে একটা 4 ওহম আছে, তাহলে 5 + 4 9, এইভাবে যোগ করে দিতে হবে, তাহলে আমরা তুল্য রোধ পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু যদি প্যারালালি থাকে, ঠিক আছে, এই যে R1 এইভাবে আছে আর R2 এইভাবে আছে, ঠিক আছে, দুটোর প্রথম প্রান্তটা এক বিন্দুতে আর শেষ প্রান্তটা আরেকটা বিন্দুতে আছে,
জয়েন হয়ে আছে, অর্থাৎ এটা প্যারালালে আছে, সেক্ষেত্রে তুল্য রোধ কিভাবে পাবো না, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, মানে তুল্য রোধ 1 বাই তুল্য রোধ, অর্থাৎ আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, এইভাবে যতগুলো দেওয়া থাকবে ততগুলো, ঠিক আছে। তো in parallel combination the reciprocal of equivalent resistance is equal to the sum of the reciprocal of individual resistance, ঠিক আছে। এই যে 1/r, এই r টা তুল্য রোধ equals to 1/r1 plus 1/r2 plus 1/rn। দেখো এই ভিডিওতে আমরা মূলত থিওরি গুলো বললাম, এরপর দেখবে প্রবলেমের জন্য আলাদা ভিডিও আসবে, ঠিক আছে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর ভিডিও, সেটাতে এই টপিক থেকে কি কি কোশ্চেন এসেছে সব আলোচনা করা হবে। তো সেইখানে আমরা এই সূত্রগুলো দিয়ে কিন্তু অঙ্ক করব, তাই এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো আজকে এতটাই ছিল, এর পরের দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, কারেন্ট এন্ড ইলেকট্রিসিটির। আর অবশ্যই গোটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর এই যে স্টাডি মেটেরিয়াল, এটা তোমরা জ্ঞানপীঠের যে জেনারেল সায়েন্সের টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন আর পিন কমেন্টে তার লিংক থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাও। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ।